আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে আপনারা চ্যাট বক্সে লিখে জানান যে শুনতে পাচ্ছেন, তাহলে আমি আমাদের মূল স্টাডিতে যাব। আপনারা যদি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পান তাহলে আমাকে জানান, চ্যাট বক্সে লিখে জানান। আর এই লাইভটা লেট মি শেয়ার টু দ্য গ্রুপ। আমি এটা গ্রুপে দিচ্ছি। ওকে, ক্লিয়ার। তো আমরা ঈদের আগে আমাদের আজকে সাপোজ টু বি মানে ঈদের আগে লাস্ট ক্লাস। তো আমরা চেষ্টা করব কিছু পড়া দেওয়ার জন্য, ছোটোখাটো কিছু পড়া, যেটা বাংলাদেশ পার্টে। আমরা জানি যে আমাদের আজকে সংবিধান আমাদের স্টাডি আছে। তো আমরা ট্রাই করব যে ছোটোখাটো একটু পড়া দেওয়ার জন্যে। ট্রাই। তো আজকে আমরা লিটারেচার পার্ট, গতদিন কিছু কাজ দিয়েছিলাম আমি লিটারেচার পার্টে কার কার কাজ হয়েছে লিটারেচার পার্টে যার যার কাজ হয়েছে আপনারা ইয়েস লিখে জানান। আর দুই একটা কপি যদি আমাকে দেন, আমার যে মেসেঞ্জার চ্যাট বক্সে যদি দেন আপনারা, তাহলে আমি একটু দেখব যে আসলে কিভাবে করেছেন আপনারা মেসেঞ্জার চ্যাট বক্সে, কারণ অনেকে কিছু কিছু জায়গাতে ভুল করে। আপনারা যেহেতু এটা লাইভ ক্লাস হচ্ছে, অনেকে হয়তো বা জানে না, এটা তো সময় হলে গ্রুপে খেয়াল রাখতে হবে। আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেটাতে খেয়াল রাখতে হবে যে ক্লাস কি আসলে কিসে হচ্ছে। আমি ট্রাই করব ক্লাসটি লাইভে নেওয়ার জন্যে, কারণ জুমে অনেকে ভিডিও চান রেকর্ডিং, যেটা আসলে কোয়াইট টাফ হয়ে যায় ম্যানেজ করা। ইটস বেটার যে লাইভে ক্লাস নেওয়া হবে এবং এটা অটোমেটিক্যালি গ্রুপে সেভ থাকবে। আপনারা পরবর্তীতে যে কোনো সময় চাইলেই ইউজ করতে পারবেন। তো সেই জন্যে আপনারা দু একজন একটা কপি ছবি তুলে মেসেঞ্জারে দেন আমাকে, যে আসলে আপনারা কিভাবে করেছেন। লেট মি চেক। ওকে, একজন পাঠিয়েছেন, দেখি কি করেছেন আপনি। না, ওল্ড ইংলিশ পিরিয়ড তো এটা তো অনেক আগের, এগুলো তো অনেক আগের। এগুলো অনেক আগের। আমি যে পড়াগুলো লাস্ট দিয়েছিলাম আপনাদের, যেমন ধরেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের 4 জন সাহিত্যিকের নাম ছিল। গত ক্লাসে হয়তোবা আমাদের মিডল ইংলিশ পিরিয়ড যেটা আছে সেটাতে হয়তোবা ওরকম কিছু নাই বক্স করে, বাট আমি বলতেছি যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা কি হয়েছে কারো? ওকে, আপনারা দেখালে আমি আর কি বলে দিতে পারতাম যে ঠিক আছে কিনা। তো ওকে, একজন পাঠিয়েছেন বাউলফ। ওকে, সুন্দর করে লেখা হয়েছে, দ্যাটস গুড। জুলিয়েট আদি কবি, ইয়েস। মনে রাখার উপায়টাও
হ্যাঁ ঠিক আছে, সুন্দর সুন্দর হয়েছে। যিনি হোয়াটস ইউর নেম? তাওশিক মোহাম্মদ মেবি। হ্যাঁ আপনারটা সুন্দর, স্ট্যান্ডার্ড হয়েছে, থ্যাঙ্কস। আচ্ছা আমরা আজকে যেটা করব, মিডল ইংলিশ পিরিয়ড, যেহেতু আমাদের ঈদ সামনে, আমরা ট্রাই করব 2 পেজ, মিডল ইংলিশ পিরিয়ডের 2 পেজ। আচ্ছা আপনারা মেসেঞ্জার গ্রুপটাতে টেক্সট লিখেন যে লাইভে ক্লাস হচ্ছে, জয়েন করার জন্য। অনেকে হয়তো বা জানেও না যে আসলে এটা কী। তো আমরা মিডল ইংলিশ পিরিয়ডে আমি যেটা করব, এই যে জেফ্রি চসার আছে, জেফ্রি চসার, আমি চসারটা দেখায় দিব, আর জন উইকলিফ আপনারা করবেন। প্রথমত হচ্ছে আমি নর্মালি শো করে দেই, দেখায় দেই, যাতে আপনাদের জন্য সহজ হয় করা। নিজেরা করলে অনেক আর কি আপনার প্র্যাকটিসও হবে এবং আপনি কোয়াইট ইজিলি জানতে পারবেন আসলে কি। দেখুন আমি জেফ্রি চসার, আমি লিঙ্কিং প্রসেসে ওনাকে সাজাবো। সো লেট মি ডু মাই ওয়ার্ক। ধরুন আপনারা মিডল ইংলিশ পিরিয়ডে এখানে জন উইকলিফ সহ আরও হয়তো বা 2-1 জন আছে, চেষ্টা করবেন যাতে এক পেজে মিনিমাম 2 জনকে সাজাতে পারেন। তো দেখুন আমরা সাহিত্যিকের নামটা লিখছি, জিওফ্রে, FFREY, জিওফ্রে, CHAUCER, চসার, CHAUCER, জিওফ্রে চসার। ওকে, তো আমরা দেখুন তার সাহিত্যকর্ম কি লেখা আছে, যে 14th সেঞ্চুরির বিখ্যাত কবি, তাকে অনেকে মর্নিং স্টার অফ রিনেসেন্স বলে। কি বলে? মর্নিং স্টার অফ রিনেসেন্স। ওকে, তারপরের ইনফরমেশন কি? ফাদার অফ ইংলিশ লিটারেচার। সে ফাদার কিসের? ইংলিশ লিটারেচার। আর কি আছে? ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি। ফাদার কিসের? মডার্ন পোয়েট্রি। আর কি তথ্য আছে? ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার। ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার। ওকে, আর কোনো তথ্য আছে ওনার সম্পর্কে? ক্যান্টারবেরি টেলস। দেখুন আরো তথ্য। ক্যান্টারবেরি, CNTRBURY, ক্যান্টারবেরি টেলস নামে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, এটা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, ক্যান্টারবেরি টেলস। ওকে, বিখ্যাত কবিতা আছে অনেকগুলো। তো 1 নম্বর হাউস অফ টেলস পোয়েম, হাউস অফ ফেম। তারপরে ধরুন আছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসেইডি, TNC, ট্রয়লাস অ্যান্ড ক্রিসেইডি। নান প্রিস্টস টেল, the Parliament of Fowls, the Parliament of Fowls। আরেকটা নিব আমরা, কি নিব?
দ্য লেজেন্ড অফ গুড উমেন, দ্য লেজেন্ড অফ গুড উমেন। একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা এখন লিঙ্কিং প্রসেস শিখবো যে আসলে কিভাবে, এখানে কয়টা তথ্য আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা তথ্য এখানে আছে। তো আমরা এই 9টা তথ্যকে লিঙ্কিং প্রসেসে শিখব। তো খেয়াল করে দেখুন, প্রথম কি বলা হয়েছে, মর্নিং স্টার অফ রিনাইসেন্স। আমরা জেফ্রি চসারকে, এটা চাষির সাথে মিল আছে, চাষি, ফার্মার দরকার নেই, আপনি চাষিটা ব্রেনে রাখেন, চাষি মানে যে নাকি কৃষি কাজ করে, চাষি। তো আমরা এই চাষিকে দিয়ে বাকি ইনফরমেশনগুলো ব্রেনে রাখবো। প্রথম ইনফরমেশন, মর্নিং স্টার অফ রিনাইসেন্স। রিনাইসেন্স মানে আপনারা জানেন সবাই, রেনেসা, কাইন্ড অফ যে উদ্ভাবন বা ধরেন বিপ্লব টাইপের, হ্যাঁ বিপ্লব টাইপের, এই টাইপের কিছু। তো রেনেসা যুগে নর্মালি ভালো ভালো কাজ হয়, রেনেসা যুগে ভালো ভালো কাজ হয়। তো মর্নিং স্টার অফ রিনাইসেন্স, একটা চিন্তা করুন, চাষি যারা, তারা কিন্তু সকালবেলা নর্মালি মানুষ যখন ঘুমায় থাকে তখন কিন্তু তারা কৃষি কাজ করতে যায়, তো তাকে মর্নিং স্টার বলা যাবে। রিনেসেন্স চাষিরা যদি তাদের কাজ না করতো তাহলে কিন্তু রেনেসা সম্ভব ছিল না। পুরো ওয়ার্ল্ডের সকল দেশে সেম, পুরো ওয়ার্ল্ডের সকল দেশে এই স্ট্রাকচারটা সেম, যে রেনেসা যদি না থাকতো তাহলে মানে রেনেসা করার জন্য চাষিদের অনেক প্রয়োজন। 2 নম্বর তথ্য, ফাদার অফ ইংলিশ লিটারেচার। দেখুন এটা কিন্তু অনেক বড় টাইটেল, মানে ইংলিশ লিটারেচার টোটালটার ফাদার সে, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো কৃষকরা কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক চাকার মূল উপাদান, মানে একটি দেশের উন্নয়নের জন্য প্রাইমারি উপাদান কিন্তু কৃষকরা। আপনি ওয়ার্ল্ডের যত কান্ট্রি উন্নত হয়েছে একসময় কিন্তু তারা কৃষিকাজ করেছে। তো এই জন্য ইংলিশ লিটারেচারের ফাদার, মানে পুরা লিটারেচারের ফাদার হচ্ছে চসার, মানে চাষি। তো এগ্রিকালচারের মানে দেশের উন্নয়নের চালক হচ্ছে চাষি, মানে টোটাল ফাদার, উন্নয়নের ফাদার কিন্তু চাষি। তো সেহেতু টোটাল ইংলিশ লিটারেচারের ফাদার হচ্ছে সে, ঠিক আছে। এটা হলো 2 নাম্বার। আপনারা জাস্ট একটু টুকে রাখেন আমি কোন জিনিসগুলো আপনাদের বলছি। 3 নম্বর, ফাদার অফ মডার্ন পোয়েট্রি। খেয়াল করে দেখুন যে কেন এটা পোয়েম হলো না, কেন তিনি মডার্ন পোয়েমের ফাদার হলেন না, সেটা হচ্ছে যারা কৃষি কাজ করে, আমরা জানি যে আমাদের অনেক কবি যারা কৃষিকাজ সম্পর্কিত অনেক কবিতা আছে এদের। ধরুন জীবনানন্দ দাশ থেকে ধরে অনেক কবি আছে যারা ধরেন মানে কৃষিকাজ সম্পর্কিত অনেক ভালো ভালো কবিতা আছে, হ্যাঁ। তো সেই হিসেবে চসারকে, চাষিকে ফাদার অফ মডার্ন পোয়েট্রি বলা যায়। আমরা মডার্ন পোয়েম বলবো না তাকে, ক্লিয়ার? তো সেই জন্যে হচ্ছে যে আমরা ফাদার অফ মডার্ন পোয়েট্রি। ওয়ান গাই সেইং যে ভাই বারবার হ্যাং হচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করুন, 10 জন কিন্তু প্রায় 16 জনের মতো এখানে ক্লাস করতে নাই, অ্যাটেন্ডিং তারা কিন্তু 16 জন নাই। এবং আমি জানি যে অনেকে চাকরি সংক্রান্ত বিষয়ে বা বিভিন্ন কাজে অনেক জায়গাতে এঙ্গেজ আছে। ইটস বেটার যে আপনি কষ্ট করে হলেও ক্লাসটা আপনাকে করা লাগবে। এটা সেভ থাকবে গ্রুপে, তো গ্রুপে যে সেভটা থাকবে তখন আপনি যদি আপনি কোনো কিছু মিসিং করেন সেটা গ্রুপ থেকে হেল্প নিয়ে যখন স্টাডি করবেন ভিডিওটা দেখে দেখে স্টাডি করতে পারবেন। আমি জুমে নিলে আপনি ভিডিও পাওয়া সম্ভব না, আপনি পরবর্তীতে এটার উপরে কোনো কাজ করবেন সেটাও সম্ভব না। এটা গ্রুপে সবসময়ের জন্য সেভ থাকবে যতদিন পর্যন্ত এই কোর্সটা আছে। তো সেই জন্যে আমি মনে করি যে লাইভটা হচ্ছে সায়েন্টিফিক আর কি এই ক্ষেত্রে। যাক, তো মডার্ন পোয়েট্রি বলবো আমরা, পোয়েম আমরা বলবো না। আর হচ্ছে ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার। খেয়াল করে দেখুন, আপনারা যদি গ্রামেগঞ্জে কারো বাসা হয়ে থাকে
আপনারা যদি গ্রামে গঞ্জে কারো বাসা হয়ে হয়ে থাকে তাহলে আপনারা যেটা বুঝবেন যে গ্রামে গঞ্জে কৃষক টাইপের লোক যারা, তারা কিন্তু অনেক আগের কালের অনেক কাহিনী, পৌরাণিক কাহিনী, তারপরে দৈত্য, রূপকথার অনেক ধরনের স্টোরি কিন্তু আমাদের সাথে শেয়ার করতো, যেটা বর্তমান সময়ে কিন্তু আমরা খুঁজে পাই না। আমরা এখন স্টোরি টেলার, আপনি যদি ধরেন বর্তমান সময়ে শহরে তো নাই, গ্রামেও নাই, কারণ গ্রামে কৃষিকাজ অনেক কমে কমে গেছে অনেক। তো এই জন্য দেখা যায় যারা চসার হয়, চাষি হয়, তারা কিন্তু স্টোরি টেলার হয়। হ্যাঁ, তারা তারা কিন্তু স্টোরি টেলার হয়। ইটস কোয়াইট ইজি ফর দেম টু বিকাম এ স্টোরি টেলার। ওকে, শ্রেষ্ঠ কাব্যগ্রন্থতে আসি, ক্যান্টারবেরি টেলস। খেয়াল করে দেখুন, বেরি, বেরি কিন্তু একটা ফ্রুটের নাম, একটা কাইন্ড অফ জাম জাতীয় ফ্রুট। তো যেহেতু আমরা চসারকে নিয়ে স্টাডি করছি, জেফ্রি চসারকে নিয়ে, তো স্বাভাবিক উনি তো বেরি উৎপাদন করতেই পারেন, এটা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। সেই হিসেবে আমরা এটা ব্রেনে ইজিলি সেভ রাখতে পারবো। হাউস অফ ফেম, হাউস অফ ফেম, খেয়াল করে দেখুন, ফেম মানে কি? ফেমাস মানে খ্যাতি। খেয়াল করে দেখুন, কৃষকদেরই তো খ্যাতি হওয়া উচিত। আমাদের সমাজে মন্ত্রী, মিনিস্টার, ক্যাডার সার্ভিসে যারা আছে, তারপরে হচ্ছে পলিটিক্যাল লিডার, ওদেরকে সবাই ফেম দেয়। এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু আমাদের কৃষক সমাজ, যেমন আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আমাদের একটা গ্রুপ আছে, এক্স ঢাকা ইউনিভার্সিটি অর্গানাইজেশন, এটাতে মনে হয় গতকালকে না তার আগের দিন একজন একটা স্ট্যাটাস দিয়েছিল যে নর্মালি আমার বাবা যদি শিক্ষক হয় বা আমার বাবা যদি ওরকম ভালো জায়গাতে চাকরি করে, আমি বুক ফুলে পরিচয়টা আমার দিই, কিন্তু আমার বাবা যদি কৃষক হয় তখন আমি একটু স্কুইজ হয়ে যাই। এটা কি ঠিক? কৃষকরাই তো আমাদের মূল চালিকা শক্তি। তো সেহেতু এই ফেম, যেটা হাউস অফ ফেম, কৃষকরা হচ্ছে হাউস অফ ফেম। সুতরাং জেফ্রি চসারের সাথে আপনি চাষির সাথে কৃষক, তাকে হাউস অফ ফেম হিসেবে নিতে পারেন। টিএনসি, এটা দুইটা টাফ নাম, আপনারা দেখে নিন। এটা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসেডি। এটা মনে রাখা, টিএনসি দিয়ে আপনারা ব্রেনে রাখেন, মনে রাখেন। দ্য পার্লামেন্ট অফ ফাউলস, এটা আপনারা নিজেরা বানিয়ে নেন। ফাউল, এটা অন্য অন্য বানানেরও আছে ফাউল। আমরা বলি না যে ও একটা ফাউল, মানে ও হচ্ছে ট্রাস্টেড না, মিথ্যা কথা বলে, এই টাইপের। তো পার্লামেন্টে দেখা যায় অনেক সময়ই সকল দলেরই দেখা যায় কিছু লোক থাকে যারা নাকি মিথ্যা কথা বলতে লাইক করে। ওকে, দ্য লেজেন্ড অফ গুড উমেন, খেয়াল করে দেখুন আমাদের উমেন সমাজরা কিন্তু চাষবাসের সাথে একটু কমই জড়িত। তবে আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে, যেমন হচ্ছে আপনার যে সিলেটের হবিগঞ্জে যাওয়ার পরে আমি দেখলাম যে মহিলারাও চাষবাসের সাথে জড়িত। তো এটা কিন্তু লেজেন্ড বলা হবে তাদেরকে, লেজেন্ড অফ গুড উমেন। তো যারা চসার মানে চাষির সাথে জড়িত, ওই উমেনরা হচ্ছে লেজেন্ড অফ গুড উমেন। তো এতটুকু পর্যন্তই আমাদের আজকে লিটারেচার পার্ট। আপনারা জন উইকলিফ পর্যন্ত পড়বেন ঈদের আগ পর্যন্ত ইনশাল্লাহ। আর চেষ্টা করবেন যে ঈদে, আমরা তো রুটিন আমাদের করা আছে কবে ক্লাস হবে, তো সেদিন কিন্তু এক্সাম হবে। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশ যে পার্টটা শো করব, সেই পার্টটার উপরে কিন্তু এক্সাম হবে। তো আপনারা স্টাডি করে কিন্তু আসবেন। আজকে আমাদের সংবিধান পার্ট, আমরা সংবিধানে যাব। আর এই দুইটা পেজ জন উইকলিফ পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের স্টাডি, এই দুইটা পেজ আমি ছবি তুলে দেবো ইনশাল্লাহ, যাতে আপনাদের জন্য সহজ হয়ে যায়। ওকে, তো এখন সবাই বাংলাদেশ বই নিয়ে রেডি থাকুন। আমরা আজকে সংবিধানের গুরুত্বপূর্ণ জিনিসগুলো দাগায় দিব। সংবিধানের ইম্পর্টেন্ট টাস্কগুলো আমরা আজকে দাগিয়ে দিব। আচ্ছা, প্রথম কাজ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে যদি শুনতে পান তাহলে চ্যাট বক্সে জানান। ওকে, শুনতে পাচ্ছেন। আচ্ছা,
সংবিধানে আপনারা লিখুন, সবাই লিখুন, কোন কোন অনুচ্ছেদ বা আর্টিকেলগুলো আপনারা শুধু নাম পড়বেন। খেয়াল করে দেখুন, এখানে অনুচ্ছেদ নম্বর 1 প্রজাতন্ত্র, অনলি জাস্ট নামটা পড়বেন। অনুচ্ছেদ নম্বর 2 প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, শুধু নামটা পড়বেন। প্রজাতন্ত্র 2 এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম, 3 হচ্ছে রাষ্ট্রভাষা, 4 হচ্ছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক, 4 এর ক জাতির পিতার প্রতিকৃতি। এভাবে শুধু নামগুলা আপনারা যেটা করবেন, নোট করে প্রয়োজনে নামগুলো কোন কোনগুলো পড়বেন আমি আপনাকে বলি। সবাই লিখুন, অনুচ্ছেদ 1 থেকে 52 বা 54 ধরুন, 52 লাগবে না, 54, 1 থেকে 54। আচ্ছা, বাফারিং হচ্ছে বুঝলাম, কিন্তু আপনারা কি আমার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আমার সাউন্ড কি ক্লিয়ার? যদি আমার সাউন্ড ক্লিয়ার না হয় তাহলে আপনারা সমস্যায় পড়বেন, আর যদি সাউন্ড ক্লিয়ার হয়, ভিডিওতে বাফারিং হয়, সেটা কোনো সমস্যা না। কারণ আমি বলি, যেহেতু ভিডিওটা আমার মোবাইল দিয়ে রেকর্ডিং হচ্ছে, আপনারা এটা লাইভটা কিন্তু গ্রুপে পাবেন। পরবর্তীতে আপনারা ইজিলি এটা যদি দেখে দেখে স্টাডি করতে চান, সেটা সম্ভব হবে আপনাদের দ্বারা। ওকে, সাউন্ড শুনতে পারলেই হলো। তাহলে 1 থেকে 54 প্রতিটার নামগুলো মুখস্থ করতে হবে ক্লিয়ারলি। যেমন আপনাকে যদি ধরা হয় যে 34 নম্বরে কোনটা, 34 নম্বরে কোনটা, তাহলে যাতে আপনি খুব ইজিলি বলতে পারেন যে 34 নম্বর হচ্ছে এটা। এক থেকে 54, তারপরে লিখুন 63, তারপরে 64, তারপরে হচ্ছে 65, 66, তারপরে হচ্ছে 67, 67 এর পরে হচ্ছে 77, নেপাল, খুবই ইম্পর্টেন্ট। 77 এর পরে হচ্ছে 81, 77 এর পরে হচ্ছে 81, 81 এর পরে হচ্ছে 91, 91 এর পরে হচ্ছে 93, 93 এর পরে শিখবেন 102, 102 এর পরে হচ্ছে 102 এর পরে 118, 118, 118 এর পরে 119, 121, 141 এর ক, 141 এর ক, 145 এর ক। ওকে, এগুলো হচ্ছে আপনারা শুধু অনুচ্ছেদগুলোর জাস্ট নাম পড়বেন।
মুখস্থ করবেন। ঈদে সংবিধানের ছোট ছোট বই পাওয়া যায়, আমি জানি না আপনাদের আছে কিনা, আমার ছিল ওয়াইল আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। সংবিধানের ছোট বই আছে, দেখবেন যে খালি নামগুলা বা ভেতরে ডিটেলস একটু থাকে আর কি সংবিধানের, ওইটা রাখবেন, ওইটা সাথে রাখবেন। ঈদের যেখানেই মুভ করেন এটা পকেটে থাকবে, একটু একটু করে দেখে দেখে রাখবেন, আপনারই কাজে লাগবে। এটা অনেক বড় স্টাডি, আপনি যদি 2 দিন সময় দেই আপনি প্রায় 70-80টা ধারা একসাথে কিন্তু মুখস্থ করা সম্ভব না। যেহেতু ঈদের টাইমটা আপনার মোটামুটি 7-8-9 দিন পাচ্ছেন, এই সময়ের মধ্যে এগুলো মনে রাখার ওয়ে এটা যার যার টেকনিক। ইটস বেটার নাম্বার ওয়ারই ব্রেনে রাখা, 1-এ কোনটা 2-এ কোনটা, মানে আপনি নাম্বার ওয়ারই রাখবেন ব্রেনে, 2-এ কোনটা 3-এ কোনটা না। বই সংবিধানের বই যে কোনো, মানে সংবিধানের মিনি বুক আছে, ছোট ছোট মিনি বুক আছে। এটা ধরেন আপনি এটা জাস্ট নাম্বারটা মনে রাখলেন, 7 নম্বরে কোনটা, 8 নম্বরে কোনটা, 9 নম্বরে কোনটা, হ্যাঁ এভাবে সিরিয়ালি 34 নম্বরে কোনটা, সিরিয়ালি যাবেন, 22, 21, 22, 23, 24 সিরিয়ালি যাবেন, সিরিয়ালি ব্রেনে রাখবেন 54 নম্বরে কোনটা। এটা সিরিয়ালি নাম্বার ওয়াইজ মুখস্থ করাটা বেটার। আপনি এখানে টেকনিক খাটায় পড়লে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যে ইটস বেটার যে আপনি সিরিয়ালি মুখস্থ রাখবেন। আচ্ছা, আমরা এখন একটু চ্যাপ্টার ওয়ারি দেখি আমাদের ভেতরে কিছু পড়ার আছে কিনা। দেখুন, এটা হচ্ছে সংবিধান। আচ্ছা, প্রস্তাবনা, এটার এমসিকিউ পার্ট পড়বেন অনলি। তবে যেহেতু এটা অধ্যায়গুলো আছে, মানে কি যে সংবিধানে 11টা অধ্যায় আছে, ঠিক আছে, তো এই 11টা অধ্যায়ের মধ্যেই কিন্তু ওই আর্টিকেলগুলো, তো সেজন্য এটা একটু ধারণা লাগবে যে কত অধ্যায় নম্বর কততে কোনটা। এই জন্য আপনারা জাস্ট এই 11টারই নাম শিখবেন। আর হচ্ছে দেখুন, প্রথমটা হচ্ছে প্রজাতন্ত্র নিয়ে, 2 নম্বর রাষ্ট্র পরিচালনা মূলনীতি, 4 নম্বর কিন্তু নির্বাহী বিভাগ, ঠিক আছে, 5 নম্বর হচ্ছে আইনসভা, 6 নম্বর হচ্ছে বিচার বিভাগ। এটা আপনি যখন সংবিধানটা সিরিয়ালি পড়তে যাবেন তখন আপনি এভাবে যদি আগে থেকে জানা থাকে যে 11টা চ্যাপ্টার এই, তাহলে আপনার জন্যে এটা পড়াটা কোয়াইট ইজি হবে যে কোন চ্যাপ্টারে কোন জিনিসগুলো থাকে। যেমন ধরুন 3য় চ্যাপ্টারে মৌলিক অধিকার, তা আপনি যখন এই যে অনুচ্ছেদগুলো পড়বেন তখন আপনি বুঝবেন যে এগুলো হচ্ছে মৌলিক ও অধিকারের অনুচ্ছেদ 3য়। তো সেভাবে আপনার জন্য সুবিধা হবে। এই জন্যে আপনি সংবিধান যদি ঘাটেন তাহলে আপনি বুঝবেন যে আমি কি নিয়ে আসলে আলাপ করতেছি। এগুলো হচ্ছে চ্যাপ্টার, এই প্রতিটা চ্যাপ্টারের ভেতরেই অনুচ্ছেদগুলো আছে। তো এমসিকিউ পোর্শনগুলো পড়বেন সবগুলো। সংবিধানের অনুচ্ছেদ সমূহ, প্রথম ভাগ প্রজাতন্ত্র, এটা থেকে যেহেতু আমরা ভেতরের অনুচ্ছেদগুলোর নাম পড়তেছি, তা আমরা যদি শুধু এমসিকিউ পড়ি তাহলে চলবে। ওকে, আমরা সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্ট হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে আপনি শুধু এমসিকিউ পড়বেন, ভেতরে আমরা নামগুলো স্টাডি করছি, সুতরাং আমরা ম্যাক্সিমাম জিনিসই আমাদের জানা হয়ে যাবে। 3য় ভাগ মৌলিক অধিকার পার্ট থেকে আপনারা এমসিকিউ পোর্শন পড়বেন শুধু। এক থেকে 54 কি অনুচ্ছেদ সহ? ভাইয়া আমি তো সেটাই বলছি, নাইলে তো পড়ার কিছু থাকে না। আপনি যদি বলেন যে 1 থেকে 54 পর্যন্ত পড়েন, তাহলে 1 থেকে 54 কি আপনি নাম্বার পড়বেন? অফকোর্স নট। আপনি অনুচ্ছেদের নামটা পড়বেন। যেমন ধরুন 1 নম্বরে কি প্রজাতন্ত্র, 2 নম্বর প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা,
তারপরে 3 নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা, 4 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। এভাবে প্রতিটা অনুচ্ছেদেরই নাম আছে, ঠিক আছে? আপনি নাম্বার পড়বেন আর অনুচ্ছেদের মানে যে নামটা আছে সে নামটা পড়বেন। যেমন ধরুন 7 খ, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, এটা কিন্তু 7 খ নাম্বার। কেউ যদি আপনাকে, যেমন বিসিএস যদি প্রশ্নতে আসে যে সংবিধানের অনুচ্ছেদ 7 খতে কোনটি আছে, তো নিচে দিবে রাজধানী, নাগরিকত্ব। না না না, ভেতরের আর্টিকেল পড়া লাগবে না, ভেতরের আর্টিকেলের ভেতরে ডিটেলস পড়া লাগবে না, আপনি শুধু নামটাই পড়বেন, ঠিক আছে? অনলি নেম, নেম পড়েই দেখেন না, অনেক অনেক পড়া। আপনি নামগুলো মনে রাখতে মিনিমাম আপনাকে রিভাইজ করতে হবে অনেকবার, মুখস্থ করে করে যাবেন, যাচাই করবেন প্রতিবার। ওই যে রুমিনেশন প্রসেস, বারবার চেক করবেন যে 2 নম্বরে কি, 3 নম্বরে কি, 4 নম্বরে কি, এগুলো চেক করতে হবে বারবার, নইলে আপনি ভুলে যাবেন। ওকে, আমরা ছিলাম হচ্ছে নির্বাহী বিভাগ। আচ্ছা, আমরা যে পার্টে ছিলাম সম্ভবত মৌলিক অধিকার। মৌলিক অধিকার থেকে এমসিকিউ পড়বেন অনলি। নির্বাহী বিভাগ থেকে এমসিকিউ পোরশন অনলি। পঞ্চম ভাগ হচ্ছে আইনসভা পার্ট থেকে একটু খেয়াল করুন, ভেতরে আমাদের ন্যায়পাল আছে, ন্যায়পাল, অম্বার্সম্যান। এই ন্যায়পালটা একটু ভেতরে পড়বেন, আমি শো করে দিচ্ছি কোন অনুচ্ছেদটা ভেতর থেকে পড়বে। যেমন এটা 77 নম্বর অনুচ্ছেদ, এটা ন্যায়পালেরটা ভেতরে পড়বেন। আর হচ্ছে এমসিকিউ সলিউশন সবগুলো। বিচার বিভাগ, জুডিশিয়ারি থেকে আপনি এমসিকিউ পড়বেন অনলি, জুডিশিয়ারি থেকে। নির্বাচন থেকে এমসিকিউ পড়বেন অনলি। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এখানে 2টা এমসিকিউ অনলি, এমসিকিউ পড়বেন শুধু। বাংলাদেশের কর্মবিভাগ থেকে একটু জেনে নেবেন জরুরি অবস্থাটা কি, আসলে জরুরি অবস্থা ঘোষণা এটা কি জিনিস, একটু ভেতরে পড়বেন। ঠিক আছে, আর বাকি হচ্ছে এমসিকিউ পোরশন। সংবিধান সংশোধন, এই সংশোধন থেকে এমসিকিউ পোরশন। বিবিধ পার্ট থেকেও এমসিকিউ পোরশন বলবেন। নির্বাচনের তফসিল আছে, দেখেন এগুলো রিটেনের প্রশ্ন। প্রথম তফসিল কি ছিল, দ্বিতীয় তফসিল, ষষ্ঠ তফসিল, এগুলো রিটেনে আসে, এটা থেকে এমসিকিউ পড়বেন। সাংবিধানিক পদ খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে রিটেনের প্রশ্ন থাকে। তারপরে বিসিএস এর তো প্রশ্ন আসে, অনেক ক্ষেত্রে আসে। যেমন ধরুন, লেট মি চেক আসছে কি না, বাট এই চ্যাপ্টারটা রিটেনে আসে। সাংবিধানিক পদ কোনগুলো, না বিসিএস এ ওরকম কোনো প্রশ্ন এখানে দেখছি না, বিজেএস এ আসছে। ঠিক আছে, তারপরেও প্রশ্ন দিয়ে দিবে, ঠাস করে প্রশ্ন এখান থেকে দিয়ে দিবে। আপনারা জীবনে সাংবিধানিক পদ 10টা আছে, 10টা পোস্ট, একটু পড়ে নেবেন।
মজা, এগুলো পড়া কিন্তু মজা, যে সাংবিধানিক পোস্ট কে কে। There have too much lack. What does it mean? Too much lack বলতে make it clear. আচ্ছা, এমসিকিউ সলিউশন পড়বেন। এমসিকিউ সলিউশন পড়বেন, এই এতটুকু পর্যন্তই পড়া। এই যে এরপরে হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ ঈদের পরে, ইফ অলমাইটি gives us life again to come back Dhaka and to sit for studying, তাহলে আমরা বাকিটা পড়ব। Abraham Qureshi, you write that you have written already, sir, there have to much lack. আপনি একটু ক্লিয়ার করেন যে কোন জিনিসটা ল্যাক মনে হচ্ছে। বাংলাদেশ পার্ট, সংবিধান পার্ট। আরেকটা হচ্ছে আমি প্রশ্নটা, আজকে যে পরীক্ষা সেটার প্রশ্নটা আমি কালকে রাতের বেলা মানে সন্ধ্যার পরে আপলোড দিব। আপনাদের স্টাডি করার সময় আছে, স্টাডি করার সময় দেওয়া হলো। আপনারা আজকে রাতেও স্টাডি করতে পারবেন, কালকে দিনে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত স্টাডি করতে পারবেন। আমি হয়তো বা সন্ধ্যার পরেই প্রশ্নটা লোড দিয়ে দিব, পরীক্ষাটা দিবেন। আর যারা গ্রামে যাওয়ার কথা গ্রামে যান যত দ্রুত সম্ভব। আর পরীক্ষাটা আপনি গ্রামে যেও পারবেন দিতে, এটা তো নেটের উপরে ডিপেন্ড করে না অনেকটা, একটু নেট থাকলেই হবে, পরীক্ষাটা দিতে পারবেন। ইটস নট এ প্রবলেম এট অল। ওকে, আমরা আমাদের নেক্সট পড়াশোনা কি? আমাদের নেক্সট পড়াশোনা হচ্ছে আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আমরা গতদিন লিঙ্কিং প্রসেসে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কিছু শো করেছিলাম, মনে হয় 7-8টা। আজকে আমরা আরও কিছু লিঙ্কিং প্রসেসে শিখব। আশা রাখি লিঙ্কিং প্রসেসটা আপনাদের জন্য কাজে আসছে। না না না, নেক্সট এক্সাম না, মানে আজকের যে এক্সামটা ছিল, আজকে তো গত ক্লাসের এক্সাম ছিল না। নেটওয়ার্ক প্রবলেম হলে কোনো সমস্যা নেই, এই ভিডিওটা গ্রুপে থাকবে। পড়াশোনা যখন করবেন ভিডিওটা দেখে দেখে স্টাডি করবেন। ভিডিওটা যেহেতু আমার মোবাইল থেকে হচ্ছে, সুতরাং সমস্যা নেই। আগের পরীক্ষার রেজাল্ট, পরীক্ষাই তো দেন না আপনারা। আমার গ্রুপে 34 জন আছে মেম্বার, 35 মনে হয়, আমি সহ 36, তো 35 জনের মধ্যে পরীক্ষা দেন হচ্ছে 19 আর 20। আপনারা যদি রেগুলার না থাকেন তাহলে তো আমার স্টাডিটা তো আপনারা গ্রাস করতে পারবেন না। কন্টিনিউ করা লাগবে, যাই দেন, ঠিক আছে। বাট যে 20 জন পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ভালো পেয়েছেন। মানে ইউ গাইস যারা পরীক্ষা দিয়েছেন, ইউ গাইস হ্যাভ স্টাডিড ওয়েল, আপনারা ভালো স্টাডি করেছেন। ইটস রিয়েলি অ্যাপ্লডেবল। তো এই জন্যে আমি বলবো কন্টিনিউ রাখেন। 20+ তুলেন, তাহলে ইটস গুড মার্কস ফর ইউ রাইট নাও। আচ্ছা দেখুন, আমরা গতদিন মেবি জানি না পুটা পুইট পর্যন্ত কি পড়া হয়েছিল। কেউ কি বলতে পারেন যে কি পর্যন্ত পড়া হয়েছিল আমাদের, কোন ফ্রেজটা পর্যন্ত পড়া হয়েছিল? আমরা নেক্সটে যাব। ইয়েস, আপনি পরীক্ষা দিয়েছেন, দ্যাটস গুড অফকোর্স। আচ্ছা দেখুন, আমরা সামনের দিকে আগাই। রেইজ ওয়ান্স ব্রোস, দেখুন আমি লিখছি টু রেইজ ওয়ান্স ব্রোস, ঠিক আছে। আচ্ছা, এটা বলতে আসলে রেইজ ওয়ান্স ব্রোস বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, তো রেইজ ওয়ান্স ব্রোস বলতে একটা বিষয় খেয়াল করুন যে ব্রোস আসলে কি। ব্রোস এটা হচ্ছে মানে আইব্রো, যেটা আর কি
চোখের আইব্রো, মানে চোখের উপরে যে কিছু লোম থাকে সেগুলোকে আইব্রো বলে, আপনারা জানেন সবাই, মেয়েরা আরও ভালো জানার কথা। তো এই আইব্রো রেজ করি আমরা কখন? নিজের আইব্রোগুলো রেজ করে দেখুন তো আমরা কখন রেজ করি। আমরা কিন্তু তখনই রেজ করি যখন আমরা অবাক হই। সোজা বাংলায় হচ্ছে আমরা যখন অবাক হই, বিস্মিত হই, তখন কিন্তু আমরা আমাদের আইব্রোটা উপরের দিকে তুলি। তো এটার লিঙ্কিং হচ্ছে যে আপনি আপনার নিজের আইব্রোকে উপরের দিকে তুলবেন, তুলে আপনি দেখবেন যে এটা আপনি কোন সময় করছেন। এটা হচ্ছে নিজের আইব্রো উপরে তুলে চেক। এটা করলে আপনি বুঝবেন যে এটা অবাক হওয়ার ক্ষেত্রে ইউজ হয়। 2 নম্বর আমরা আজকে শিখব যে ইন কন্ট্রাস্ট টু। এই কন্ট্রাস্ট ওয়ার্ডটা আপনারা জানেন কিনা আমি জানি না। কন্ট্রাস্ট ওয়ার্ডটা আসলে কি? কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনা। কন্ট্রাস্ট মানে হলো তুলনা। তো সেই ক্ষেত্রে তুলনা করার ক্ষেত্রে কন্ট্রাস্ট তুলনা করার ক্ষেত্রে ইউজ হয়। ইন কন্ট্রাস্টর মিনিংটা হচ্ছে সেম, তুলনা। তো ইন কন্ট্রাস্টর যেটা মিনিং সেটাও তুলনাই সেম। আপনি বলেন ইন কন্ট্রাস্ট টু দ্য পদ্মা ব্রিজ, হ্যাঁ, পদ্মা ব্রিজের সাথে তুলনা করলে আপনি যদি বলেন যে ধরুন কাঁচপুর ব্রিজ is less in length, তাহলে in contrast to the Podda bridge, কাঁচপুর ব্রিজ is less in length, মানে পদ্মা ব্রিজের তুলনায় কাঁচপুর ব্রিজ ছোট। তাহলে আপনি কি করলেন? তুলনা করলেন। সে ইন কন্ট্রাস্ট টু হচ্ছে তুলনা করার ক্ষেত্রে ইউজ করা হয়। এটা আপনি যদি কন্ট্রাস্টের মিনিং না জানেন তাহলেই হবে। এইখানে আমরা লিঙ্কিং ইউজ করতে পেরেছি। নাম্বার 3 দেখেন, আচ্ছা, বাই ফিটস অ্যান্ড স্টার্টস। fits and starts, by fits and starts। এটা মনে রাখার উপায় দেখেন, আমি ফিট হয়ে তারপরে আমি স্টার্ট করব। এটা হচ্ছে যারা নাকি প্রোক্রাস্টিনেশন, মানে যারা লিঙ্গার করেন স্টাডি, যে আজকে স্টাডি না আজকে ঘুমাই, কালকে স্টাডি করব। আমি মানে মন মানসিকতা সেট করে নিই, আগে আমি ওরকম কিছু হয়ে নেই, তারপর আমি ওইটা করব। এই টাইপের লোক যারা, তারা কিন্তু সফল হয় কম। ইয়োর টাইম ইজ নাও, একটা সেন্টেন্স আছে, ইয়োর টাইম ইজ নাও, স্টার্ট ফ্রম নাও। আপনি যদি বলেন যে কালকে সকাল থেকে শুরু করব, কালকে বিকেল থেকে শুরু করব, ওই কালকে বিকেল কিন্তু আপনার জন্য আর আসবে না। তো সেই জন্য প্রথমে ফিট হব, তারপরে স্টার্ট করব। এই টাইপের লোকেরা যেটা হয়, তারা ইরেগুলার হয়। ইরেগুলার মানে অনিয়মিত, এবং তারা খুব কমই সফলতা অর্জন করে। মানে মজার ব্যাপার হচ্ছে এই ফিটস এন্ড স্টার্টস এর প্রেজেন্ট ইডিয়মস এর মিনিংও কিন্তু অনিয়মিত। ঠিক আছে, তাহলে আপনি যদি মনে রাখতে পারেন যে না, প্রথমে ফিট হব তারপরে স্টাডি স্টার্ট করব, তাহলে আপনি রেগুলার না। যেটা বোঝা যাবে যে আপনি মেন্টালি স্ট্রং হিউম্যান বিং না, আপনার সফলতার সম্ভাবনা অনেক কম। ইউ হ্যাভ টু স্টার্ট রাইট নাও। ওকে, আচ্ছা, আমরা নেক্সট আসি। টু এন্ড ইন স্মোক, অনেক মজার একটা ফ্রেজ। টু এন্ড ইন স্মোক,
দেখুন আমরা এই ফ্রেজটা নিয়ে খুব সুন্দর একটা ঘটনা বলবো আপনাদের, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ফিটস অ্যান্ড স্টার্টস তো আপনারা মনে রাখতে পারবেন, ভোলার কথা না। কন্ট্রাস্ট যদি মিনিং জানেন তাহলেই চলবে, আর যে রেইজ ওয়ান্স ব্রো সেটা আপনি আপনার নিজের দিকে খেয়াল করলেই হবে। যে এন্ড ইন স্মোক, তো এন্ড ইন স্মোকটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা ঘটনা বলবো। আপনারা জানেন কিনা জানি না, হয়তোবা আমি যখন কাইন্ড অফ ছোট ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম মেবি, তখন আমি একদিন ইউটিউবে একটা ভিডিও আমার চোখে পড়লো। সেটা হচ্ছে যে গীতালি সরকার কাইন্ড অফ মেবি নাম, ইন্ডিয়ার একজন নভোচারী মানে অ্যাস্ট্রোনট, গীতালি সরকার সহ আরও 6-7 জন নভোচারী তারা রকেট যাত্রা করে তারা মহাকাশ স্টেশনে যাওয়ার প্ল্যান ছিল। তো রকেটটা উড্ডয়নের পরে, রকেটটা ফ্লাইট করার পরে সম্ভবত 4-5 মিনিট পরে আকাশে ক্র্যাশ হয়, পুরোটা রকেট ক্র্যাশ হয়। ক্র্যাশ হয়ে কি হয়, আকাশের মধ্যেই ধোঁয়া হয়ে যায়। মানে ওনাদের বডি কিন্তু নিচে পড়ে নাই, তার মানে ওনাদের বডিগুলোও আপনার আগুন দ্বারা ভস্ম হয়ে অ্যাটমসফিয়ারে মিক্স আপ হয়ে গেছে। তো খেয়াল করে দেখুন, এন্ড ইন স্মোক, স্মোক মানে তো বোঝেন, গ্যাস আর স্মোকের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। স্মোক বলতে বাংলা যদি বলি গরম ধোঁয়া, এই গরম কতটুকু, এটা অনেক তাপমাত্রা, 1 কোটি ডিগ্রি সেলসিয়াসও পারে হইতে, ঠিক আছে, সেটা না। কিন্তু স্মোক বলতে গেলে তার মানে এন্ড ইন স্মোক মানে কি, ব্যর্থতায় পর্যবসিত হওয়া, মানে ব্যর্থ হওয়া। তো এন্ড ইন স্মোক হইল না, রকেটটা তো ব্যর্থ হলো, রকেটের যে যাত্রা, সেই যাত্রা তো তারা সাকসেসফুল হয়নি, রাইট? তো যেহেতু সাকসেসফুল হয় নাই, তারা তো ব্যর্থ হয়েছে। তো এন্ড ইন স্মোক বলতে তারা যে ব্যর্থ হয়েছে সেটাই বোঝায়। তাহলে আপনি যদি এই ঘটনাটা মনে রাখেন, তাহলে আপনার জন্য এই ফ্রেজটা মনে রাখা, ইটস এ পিস অফ কেক, শুড বি কেক। ওকে, তারপরে আমরা শিখব কিপ ওয়ান্স হেড। কিপ ওয়ান্স হেড, এটাও মজার একটা ঘটনা বলে আমরা শিখব। ঘটনা আমি বলি আপনাদের। ধরুন আপনার ঘরে হঠাৎ করে আপনার খাটের নিচে একটা কাটা মাথা, কোনো হিউম্যান বিইং এর বা ধরেন একটা অন্য কোনো প্রাণীর কাটা একটা মাথা পেলেন। তো কেউ যদি ওই 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 মাথাটা আপনার সামনে এনে রাখে, তা আপনি কি চিল্লাচিল্লি করবেন যে এই মাথা কে রাখলো? বাইরে যায় কি আপনি মাইক কিনে ছড়াই দিবেন? এটা অবশ্যই না। আপনি যেটা করবেন, হিউম্যানের মাথা হইলে তো ভয়ঙ্কর, মানে আপনি চাবেন যে কিভাবে ওটা লুকানো যায়, কারণ এটা কে মেরেছে, পুলিশ যদি আপনার এই সংবাদ শোনে, তাহলে মার্ডার কেসের আসামি হিসেবে নাম্বার 1 কিন্তু আপনার নাম থাকবে। তো মার্ডার কেস হলে তো আপনি ধরেন আপনি আসামি না, মানে আপনি খুনটা করেন নাই, এরপরেও তো আপনার লাইফ শেষ। মার্ডার কেসের আসামি নাম্বার 1 যার নাম থাকে, সে যত ভালো মানুষই হোক লাভ নাই, মানে সে তার এই রায় হতে মোটামুটি 20-25 ইয়ার্স টাইম লেগে গেল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হইলো তার পুরা লাইফ শেষ। তো এই জন্যে যখন কোনো কাটা মাথা আইনা আপনার সামনে রাখা হবে, আপনি যেটা করবেন, আপনি মাথা ঠান্ডা রাখবেন। মাথা ঠান্ডা রাখা, আপনি কিন্তু মাথা গরম করবেন না, তার মানে ওই মাথাটা লুকানোর জন্য আপনি ট্রাই করবেন। খেয়াল করে দেখুন, কিপ ওয়ান্স হেড এর মিনিং কিন্তু মাথা ঠান্ডা রাখা, মাথা গরম করা যাবে না। তো তাহলে আপনারা যারা আছেন 17% হিয়া, আমি আশা করি কিপ ওয়ান্স হেডটাও আপনারা ভুলবেন না। এই ঘটনাটা যদি আপনারা মনে রাখেন, উই হ্যাভ লিঙ্কড ইট অলরেডি। ওকে, 6 নম্বরে যাই আমরা। Put the cart before the horse. Put the cart before the horse. My question is, আপনারা যারা 17 জন আছেন, আপনারা কি মানে ফ্রেজ এন্ড ইডিয়মস এর এই স্টাইলটা কি আপনাদের ভালো লাগছে? আপনি জাস্ট আমাকে জানান তো লিখে। যদি ভালো লাগে তাহলে লিখে জানান, আর যদি মনে হয় যে না স্যার ইটস অলসো বোরিং, তাহলে আই হ্যাভ টু চেঞ্জ মাই স্ট্র্যাটেজি। তাহলে হয়তোবা আমাকে বোর্ডে যেতে হবে এবং হয়তোবা ডিফারেন্টলি এটা উপস্থাপন করা লাগবে। ওকে, গুড। আচ্ছা, ঠিক আছে।
খেয়াল করে দেখুন, আমি আশা রাখি যে আপনারা যদি এই ঘটনাগুলো ব্রেনে রাখেন, ইউ উইল নট ফরগেট ইনশাল্লাহ, আপনারা ভুলবেন না কখনো। পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। বিফোর মানে কি? বিফোর মানে সামনে, আপনারা জানেন। আমি পুট দ্য পেন, পুট দ্য কাপ বিফোর মি। বিফোর মি মানে কিন্তু সামনে। তাহলে কার্ট কি? কার্ট হচ্ছে আপনি যখন ওই যে করবেন, অনলাইনে কিছু কিনবেন, দেখেন কার্ট নামে একটা অপশন আছে, মানে আপনি থলির মধ্যে রাখার। হ্যাঁ, আপনি ওই যে সবজি বা কোনো কিছু কিনলে দেখবেন যে ওই যে সুপার শপগুলোতে এক ধরনের হুইল স্যাক ইউজ করে, ব্যাগ টাইপের, যদি ওগুলো মেটালিক হয়, সেগুলোর নাম কিন্তু কার্ট। তো আপনি কি করবেন, আপনি ধরেন কার্টের মধ্যে অনেক ভারী জিনিস রাখলেন। হ্যাঁ, তো ভারী জিনিস রেখে আপনি কার্টটাকে ঘোড়ায় ধরেন, আপনি আপনার প্ল্যান হচ্ছে আপনি ঘোড়া দিয়ে এই ভারী জিনিসগুলো কার্টে করে নিবেন কোথাও। তা আপনি কি কার্টটা কি ঘোড়ার সামনে সামনে বাঁধবেন নাকি ব্যাক সাইডে বাঁধবেন? নর্মাল হচ্ছে ব্যাক সাইডে বাঁধবো, কারণ আমি আমার ঘোড়া কিন্তু সামনে চলা লাগবে, এটা কিন্তু জেনারেল সেন্স। আমার ঘোড়া যদি পেছনে চলে তাহলে তো আমার কার্ট তো আর সামনে যাবে না, তাই না? খুবই সহজ, মানে কার্টটাকে তো আমার ঘোড়ার সামনে রাখলে হবে না, পেছনে রাখতে হবে। সেই জন্য এই এই মানে ফ্রেজটা সেভাবেই কিন্তু সাজানো হয়েছে। এটার মিনিং হচ্ছে যে কোনো কিছু জিনিসের স্বাভাবিক ক্রমকে পাল্টে দেয়া, রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। স্বাভাবিক ক্রমকে পাল্টে দেয়া। তো আপনি স্বাভাবিক ক্রমকে পাল্টে দিলেন না, এটা হওয়া উচিত ছিল পুট দ্য কার্ট অ্যাট দ্য ব্যাক অফ দ্য হর্স। হ্যাঁ, যদি ব্যাক অফ দ্য হর্স দিতেন তাহলে এটা জেনারেল মানে ন্যাচারাল ছিল। স্বাভাবিক ক্রমকে পাল্টে দেয়া, আমি যদি এটার ইংলিশটা বলি এক্স্যাক্টলি, ইংলিশটা হবে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, খেয়াল করে দেখুন, এখানে আপনাদের বইয়ে যদি আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও সলভ করেন, তারপরে কিন্তু হিউজ অ্যামাউন্টের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে, প্রায় ধরুন 300-400। তো আমার পক্ষে কিন্তু সম্ভব না যে ক্লাসের মধ্যে 400 ফ্রেজ নিয়ে আলাপ করা। ইট উইল টেক এ লং টাইম ফর মি টু এন্ড ইট আপ। সো ইটস বেটার যে আমি যে স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করছি, দিজ আর মাই ওন ক্রিয়েশন। আপনারা কিন্তু এটা ভাইবেন না যে ইউ উইল গেট দিস স্টোরিজ ফ্রম সামওয়্যার। আপনারা এগুলো কিন্তু আমার নিজের বানো। তো আমার যেহেতু ওন ক্রিয়েশন, আপনারাও তো অনেক ঘটনার সাথে অ্যাড্রেস, আপনারা অনেক ঘটনা জানেন। তো আমি যে ফ্রেজগুলো পড়াই দিচ্ছি সেগুলো তো আপনি আমার স্টোরি ইউ ক্যান অ্যাপ্লাই, বাট যেগুলোতে আপনি ধরুন আমি যেগুলো পড়াচ্ছি না বা পড়াবো না, সেগুলো আপনারা যেটা করবেন, নিজেরা চেষ্টা করবেন। আপনি প্র্যাকটিস করলেই হবে। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আস্তে 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 আপনার সেই কোয়ালিটি, দক্ষতা সামনের দিকে। তাহলে আমরা শিখলাম পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, স্বাভাবিক ক্রমকে পাল্টে দেয়া, মানে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। ওকে, 6 নম্বর গেল। লেটস স্টার্ট উইথ 7। ওকে, আমরা শিখব টু রিড বিটুইন দ্য লাইনস। এটা সহজ, আমরা এটা আমাদের লিঙ্কিং লাগবে না। টু রিড বিটুইন দ্য লাইনস। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে যে একটা প্যাসেজ বা কোনো কিছুর হিডেন মিনিং, লুকায়িত অর্থ। লুকায়িত অর্থ, টু রিড বিটুইন দ্য লাইনস, মানে আপনি যখন একটা জিনিস ধরেন, আপনি 5টা লাইন পড়লেন, এটার ভিতরের ইনার মিনিংটা তো আপনার পক্ষে বোঝা সম্ভব। তো এটাকে লুকায়িত অর্থ আর কি বলেছে। এটার জন্য লিঙ্কিং প্রসেস প্রয়োজন, এটা কোয়াইট ইজিলি আপনি ব্রেনে সেভ রাখতে পারবেন। আচ্ছা, এবার আমরা লিঙ্কিং ইউজ করব। দেখুন, আউট অফ ওয়ান্স উইটস, আউট অফ এভরি ক্লাসে অল্প করে কিছু ফ্রেজ নিয়ে ডিসকাস করলে ভালো হয়। এটা হলে যেটা হবে কি, ধরুন আমি সময় পাওয়া যাবে না, আবার অনেক বিষয়ে এমফেসাইজ করা যাবে না। যেমন হচ্ছে ধরুন আমাদের 3টা ক্লাস ম্যাথ থাকে আর 3টা ক্লাস আমাদের ইংলিশ থাকে। তা আমি যদি ম্যাথেও এটা এনে দেই ফ্রেজ পড়াই, তাহলে আমরা ম্যাথ কিন্তু স্টাডি আমাদের কমে যাবে যতটুকু স্টাডি করার কথা ছিল। আমি আপনাদের ওয়ে শিখিয়ে দিচ্ছি
ইউ গাইস ট্রাই টু ফাইন্ড আউট। হ্যাঁ, আপনারা ম্যাচিওর সবাই। ইয়া মানে প্রতিদিন ফ্রেজ পড়লে আপনি বিয়ে পড়বেন না, প্রিপোজিশন আছে, আরও তো অনেক অনেক কিছু আছে, শুধু ফ্রেজ পড়লে তো হবে না। প্রিপোজিশন আছে, ইংলিশ তো অনেক ভাস্ট সিলেবাস, অনেক বড় সিলেবাস, অনেক বড়। তো ওইগুলো নিয়ে আমরা স্টাডি করব না, আমরা যদি শুধু ফ্রেজ নিয়ে থাকি তাহলে হবে? এটা আপনাদের কাজ, আপনারা বাসায় নিজে নিজে বানাবেন, যাই জানেন। কথা হচ্ছে যে ব্রেনে রাখতে হবে। তো ঘটনাগুলো যাতে মজার হয়, যেমন দেখুন আমি আরেকটা মজার ঘটনা নিয়ে আসতেছি এখানে। আউট অফ ওয়ান্স উইটস, এই উইট মানে কি আপনারা জানেন মনে হয় অনেকে। উইট মানে ইন্টেলিজেন্স, জ্ঞান বা প্রজ্ঞা, এই উইট আপনারা মনে জানেন এটা, অফকোর্স এই মিনিংটা জানা লাগবে, নাইলে আমি যতই লিঙ্কিং বলি লাভ নাই। আউট অফ ওয়ান সুইচ মানে কি ইন্টেলিজেন্স হারায় যাওয়া, মানে জ্ঞানহীন হয়ে যাওয়া। আচ্ছা, আমি যদি এটা প্রশ্ন করি, ধরুন আপনি না করুক অলমাইটি আল্লাহ, অলমাইটি না করুক এটা, ধরেন আপনি রিটেনে চান্স পেলেন, ভাইভা বোর্ডে গেলেন, বিসিএস ভাইভা, ভাই এটা কোয়াইট ভয়ঙ্কর জিনিস। আপনি অন্তত ভাইভা বোর্ডে ঢোকার আগ পর্যন্ত আপনার মানে খাওয়া দানা পানি সব কিছু আপনি ছেড়ে দিবেন ভয়ের চোটে। ভেতরে ঢুকলে ইট বিকামস কোয়াইট ইজি। তো ধরুন আপনি ভেতরে ঢুকলেন, ঢোকার পরে আপনার হার্টবিট এত বেশি যে আপনি এত পরিমাণ ভয় পেয়ে গেলেন, তখন দেখা যাবে যে ওনারা আপনাকে জিজ্ঞেস করলো যে বাবা তোমার নাম কি, তখন আপনি ভাবলেন যে যেহেতু বাবা তোমার বলছে তার মানে এটা বুঝি আমার বাপের নাম। এই ভুলগুলো কিন্তু অনেকে করে আসছে। আমরা হলে ছিলাম তো অনেকের এক্সপিরিয়েন্স আমরা শুনেছি, দে শেয়ার্ড এ লট অফ থিংস। তো বাবা তোমার নাম কি এটা বলার পরে সে তার বাপের নাম বলেছে, তার মানে কি, তার মানে ওই সময় ইন্টেলিজেন্সটা কিন্তু কাজ করে না, রাইট? তো আউট অফ ওয়ান্স ওয়ার্ডস আপনার ইন্টেলিজেন্স কখন কাজ করে না? when you are scared of, আপনি যখন ভীত সন্ত্রস্ত। আপনি যখন ভীত সন্ত্রস্ত তখন কিন্তু when you are scared of, তখন কিন্তু you are out of your own wit, ক্লিয়ার? তো তার মানে হচ্ছে এই আউট অফ ওয়ান উইটস এর মিনিংও কিন্তু স্কেয়ার্ড অফ, মানে ভীত সন্ত্রস্ত হওয়া। আশা রাখি আপনারা যদি বিসিএস ভাইবার ঘটনাটা মনে রাখেন তাহলে এটা আপনাদের জন্য ইট উইল বি এ পিস অফ কেক টু ইট। ওকে, আচ্ছা, তারপর পরেরটা আমরা আসি, লেটস গো। আমরা হলো 9 নম্বরে আসি। 9 নম্বরটা আপনারা জানেন, কয়জন জানেন আমি বলি। ধরুন আপনি পায়ে হেঁটে কোথাও গেলেন, তো পায়ে হেঁটে যাওয়া এটার ইংলিশ কয়জন জানেন আপনারা? ফ্রেজ আপনারা মনে হয় কেউ জানেন এটা, অন ফুট। অন ফুট মানে যেমন বললাম যে আই ওয়েন্ট টু শাওয়ার অন ফুট। হ্যাঁ, তো এই অন ফুট মানে কিন্তু পায়ে হেঁটে যাওয়া। এটা ফুট মানে কি আপনারা জানেন, এটা লিঙ্কিং প্রসেস দরকার নাই আমার। পায়ে হেঁটে যাও, অন ফুট, রাইট, লিখেছেন অলরেডি একজন, অন ফুট, ইয়েস, ইউ নো ইট। আচ্ছা, তারপরেরটা আসি আমি, বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু, আচ্ছা, এই বোল্ট মানে কি? কে পারবেন? বোল্ট মানে কি? দ্রুত লিখে যান, কেউ জানেন? থান্ডার, চমকানো। ওকে, না থান্ডার না, থান্ডার মানে হচ্ছে বজ্র, হ্যাঁ। আর থান্ডার বোল্ট যদি বলা হয়, বোল্ট মানে বিদ্যুৎ চমকানো।
লাইটেনিং যেটা, ওকে। বোল্ড ফ্রম দ্য ব্লু, ব্লু মানে ধরেন স্কাই, রাইট, চমক টাইপের। তো ধরুন ব্লু মানে কিন্তু স্কাই, নর্মালি ব্লু এর সিমিলার ওয়ার্ড কিন্তু স্কাই। হ্যাঁ, তো এখন ধরুন আকাশের রংটা নীল, ওই নীল আকাশ থেকে কি বিদ্যুৎ চমকাবে? আমি যদি আপনাদের প্রশ্ন করি, নীল আকাশ থেকে কিন্তু ধরেন আকাশটা নীল, নীল প্লেস থেকে কিন্তু বিদ্যুৎ চমকাবে না। হ্যাঁ, বিদ্যুৎ কিন্তু চমকাবে না। তো তার মানে হচ্ছে আমি যেটা ইজিলি ধরতে পারি যে বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত। তো এটা হচ্ছে যেমন ধরুন আপনি যেটা করলেন, ধরুন আপনি আপনার যে বস আছে অফিসে, আপনি ভুল করলেন ছোট, আপনাকে উনি শাস্তি দিয়ে দিল অনেক বড়। হ্যাঁ, তো তাহলে হচ্ছে যে আপনি কিন্তু যতটুকু করেছেন তার চেয়ে বেশি কিন্তু আপনি শাস্তি পেলেন। ওকে, আমরা নেক্সট পেজে যাব। বোল্ড ফ্রম দ্য ব্লু, তারপরে হচ্ছে টু গেট অ্যালং উইথ, টু গেট অ্যালং উইথ। তাহলে এটা বুঝতে হলে আপনাকে অ্যালং ওয়ার্ডটার মিনিং জানতে হবে। অ্যালং, অ্যালং মানে কাইন্ড অফ সহকর্মী বা ফ্রেন্ড বোঝায়, ফ্রেন্ড, বন্ধু, বন্ধু বোঝায়, মেট, মেট, বন্ধু। তো গেট অ্যালং উইথ, আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চান, ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ কিন্তু আপনার অ্যাডজাস্ট হওয়া লাগবে তার সাথে। খেয়াল করে দেখুন, যদি কারোর সাথে বন্ধুত্ব করতে করতে সেই আপনার বন্ধু হবে যার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট ভালো হয়, অ্যাডজাস্ট হওয়া লাগবে। ঠিক আছে, এখন যদি আমি বলি যে এটাকে যদি একটু অ্যাকম্পানি বলি, সেটা কি মিনিং হবে? গেট অ্যালং উইথ, এটা কি অ্যাকম্পানি হবে? উত্তরটা হচ্ছে না। খেয়াল করে দেখুন, প্রথম কিন্তু আপনার বন্ধুত্ব হওয়া লাগবে, তারপরে আপনি তার সাথে যাবেন। অ্যাকম্পানি মানে কারো সহচর্য হওয়া, মানে কারো সাথে কোথাও মানে কোনো মুভমেন্ট বা ট্রেডিশন বা কোথাও গেলে তার সাথে সহচর্য হওয়া, সহচর্য হিসেবে যাওয়া আর কি, তার সাথে বন্ধু হিসেবে যাওয়া। তো এটা তো ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাডজাস্ট। আপনি অ্যাডজাস্ট হলে তারপর আপনার মধ্যে এই কম্প্যানিয়নশিপ আসবে। তো এটার অর্থ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, খাপ খাওয়ানো। খাপ খাওয়ানো, এটা হলো অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, যদি এটার অপশন হিসেবে টু অ্যাকম্পানি থাকে সেটা কিন্তু হবে না, প্রথম খাপ খাওয়াবেন, টু গেট অ্যালং উইথ। 12 নম্বরে আসি, ব্রিং টু পাস। এটা আমি আপনাদের স্মরণ করাবো যেভাবে, ধরুন একটা গভর্নমেন্ট প্রজেক্ট, হ্যাঁ ধরুন এই যে মেট্রো রেল প্রজেক্ট যেটা ছিল, তো প্রজেক্টের কাজ করার আগে প্রজেক্টটা কিন্তু পাস করানো লাগছে, রাইট? এই প্রজেক্ট যদি পাস করানো না হয় সেক্ষেত্রে তো আপনার এটাকে ঘটানো যাবে না, মানে প্রজেক্টকে প্র্যাকটিক্যালি ঘটাইতে হলে তো প্রজেক্টকে পাস করাতে হবে। তো এই ব্রিং টু পাস মানে ঘটানো। তো আপনারা পাসওয়ার্ডটা আপনার প্রজেক্ট দিয়ে ব্রেনে রাখেন, যে কোনো যেমন মেট্রো রেল বা অন্য কোনো প্রজেক্ট প্রথম হচ্ছে পাস করাইতে হবে, তারপরে এটাকে ঘটাইতে হবে।
এটা হচ্ছে কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন। আচ্ছা 12 নম্বর, লেটস চেঞ্জ দ্য পেজ, আমরা 13 নম্বরে যাই। এগুলো লিঙ্কিং প্রসেস আপনি যেভাবে বলছি সেভাবে যদি একটু লিখে রাখেন তাহলে সহজ হবে। থ্রো থিক অ্যান্ড থিন, মজার ফ্রেজ। থ্রো থিক অ্যান্ড থিন। আচ্ছা, থ্রো থিক অ্যান্ড থিন, দেখুন থিক মানে মোটা আর থিন মানে চেকন। আপনি সবজি কিনতে গেলেন, হ্যাঁ, সবজি কিনতে যাওয়ার পরে আপনার এটা সম্পর্কে, যে সবজিটা কিনছেন সেটা ধরুন আপনি মূলা, গাজর বা বেগুন কিনতে গেছেন, তখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে কোনটা নেবেন, না যেটা বড় সেটা নেবেন না যেটা ছোট সেটা নেবেন। আপনি বললেন যে একটা হলেই হলো, একটা হলেই হলো, মানে একটা দেন, দিলেই হবে। তো এই যে দিলেই হবে বললেন, মানে আন্ডার অল কন্ডিশন, সর্বাবস্থায়। থ্রো থিক অ্যান্ড থিন, এটা দিয়ে আপনার সবজি জিনিসটা দিয়ে ব্রেনে রাখতে পারেন। সবজি কিনতে গেলেন, মূলা বা গাজর, আপনাকে বললো যে কোনটা নেবে, আপনি বললেন যে একটা দিলেই হয়েছে। তো সুতরাং আন্ডার অল কন্ডিশনে, আমরা কন্ডিশন এটা হচ্ছে সর্বাবস্থায়, বাংলায় বললে সর্বাবস্থায়, এটা হচ্ছে থ্রো থিক অ্যান্ড থিনের মিনিং। ওকে, আমরা নেক্সটে যাই। প্রায়র টু, এটা আপনারা জানেন, এটা আমার লেখার প্রয়োজন নাই আশা করি। 14 প্রায়র টু, এটা সবাই জানে। প্রায়রের মিনিং যে জানবে সে ইজিলি এটা বুঝবে যে পূর্বে, হ্যাঁ পূর্বে, প্রায়র টু পূর্বে, এটা আপনারা জানেন। আমি আশা রাখি যে এটার জন্য লিঙ্কিং কোনো প্রয়োজন নেই। ওকে, হোয়াইট এলিফ্যান্ট, হ্যাঁ বাহ, মজার। স্টাডি হবে আপনার মজার, স্টাডি যদি বোরিং হয় তাহলে স্টাডি করতে ভালো লাগবে না। হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট। আচ্ছা, একটা ফ্রেজ, একটা ফ্রেজ আপনারা বইয়ে নাই, হ্যাঁ, but I'm trying to make you quite easy to know that phrase specifically, যে elephant in the room, elephant in the room, এটার মিনিং কয়জন জানেন? একটু জানান তো আমারে লিখে, elephant in the room। দেখি আপনারা কেউ জানেন কিনা এই ফ্রেজটা, লিখে জানান। কেউ যদি পারেন তাহলে লিখে জানান। Anyone? Elephant in the room, ওকে, আর টাইম নাই। এলিফ্যান্ট ইন দ্য রুম মানে হচ্ছে আনকমফোর্টেবল। না 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 না, আপনারা ওই যে আমার এই হোয়াইট এলিফ্যান্টের মিনিং বলেছেন আপনারা। এলিফ্যান্ট ইন দ্য রুম মানে হলো আনকমফোর্টেবল সিচুয়েশন।
আমি এটা একটু মনে রাখার উপায়টা বলি। ধরুন আপনার ঘরের ভেতরে এলিফ্যান্ট আছে একটা, মানে হাতি আছে একটা। তো হাতি কি ছোট? দেখা যাবে যে আপনার পুরো ঘরের সমান। তো এই এত বড় হাতি যদি আপনার ঘরের ভিতরে ঢোকে, আপনি কি কমফোর্টেবল ফিল করবেন? অফকোর্স না। আপনি কি করবেন? আনকমফোর্টেবল ফিল করবেন। তো যেহেতু হাতি ঘরের ভিতরে দিলে আনকমফোর্টেবল ফিল করবেন, সেই জন্যে এই এলিফ্যান্ট ইন দ্য রুম, মানে এটাকে ওরা খুব সুন্দর করে বলে এলিফ্যান্ট ইন দ্য রুম। এলিফ্যান্ট বলে না, এলিফ্যান্ট ইন দ্য রুম। আপনি বিদেশে গেলে এই ফ্রেজগুলো ওরা খুব কমন ইউজ করে। ওকে, আনকমফোর্টেবল সিচুয়েশন এটা বললাম। আমরা হোয়াইট এলিফ্যান্ট যদি আমরা লিঙ্কিংয়ে মনে রাখতে চাই, ধরুন আপনি হাতি কিনবেন, হ্যাঁ, হাতির আসলে কাজটা কি? আপনি ধরুন যেভাবে ঘোড়া যেভাবে ইউজ করা যায়, তারপরে কারণ ঘোড়ার স্পিড আছে, আপনি ঘোড়াতে যে কোনো পণ্য বা যে কোনো গাড়ি ঘোড়ার পিছনে লাগাই দিলে ওটা আপনি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনি গরু কিনলে লাভ আছে, আপনি ছাগল কিনলে লাভ আছে, বা আপনি অন্য অন্য প্রাণী কিনলে লাভ আছে, কিন্তু হাতি কিনলে আপনার কি লাভ? সে হাতি যদি হোয়াইট হাতি হয়, তাহলে তো এটা আরো দাম হবে, তাই না? তো এমন একটা জিনিস যেটা আপনি কিনলেন কিন্তু এটার আসলে কোনো ইউজ নাই, তাই না? তো এটা হচ্ছে যিনি লিখেছেন যে কোনো কাজে আসে না বাট দামি। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে যে কাজে আসে না কিন্তু দামি এবং অসুবিধাজনক, এটা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। আচ্ছা, 16 আজকের লাস্ট ফ্রেজ। আপনারা এগুলো স্টাডি করবেন বাসায় এবং লিঙ্কিং প্রসেসে। প্রয়োজনে বইয়ে পেন্সিল দিয়ে যদি লিখতে চান সেটাও পারেন, বা খাতাতে নোট করতে চান। ফ্রেজ কিন্তু সারা জীবন লাগবে। আপনি স্পিকিং করার ক্ষেত্রে ফ্রেজ ইজ এ গুড মিডিয়া টু স্পিক। এবং ওকে, আমাদের লাস্ট আউট অ্যান্ড আউট। দেখুন আমরা এটা কিভাবে মনে রাখবো, মজার স্টোরি বলবো আমরা। যেমন হচ্ছে ধরুন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, বা ইন্ডিয়া বলবো না, ইন্ডিয়ার কন্ট্রোভার্সিয়াল টিম হয়ে যায়। বাংলাদেশের সাথে ধরুন অস্ট্রেলিয়ার খেলা, হ্যাঁ, বাংলাদেশের সাকিব আল হাসানের বল বা ধরুন কারো বলে শুধু আউটই হচ্ছে, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের আউট অ্যান্ড আউট, মানে বারবার আউট হচ্ছে। তো মানে কি, ওই দলটাকে সম্পূর্ণরূপে পরাস্ত করা কিন্তু তখন সম্ভব, সম্পূর্ণরূপে পরাস্ত করা। তো পরাস্ত ওয়ার্ডটাতে আমরা না যাই, সম্পূর্ণরূপে। তো আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, ঠিক আছে? তো এটার ইংলিশ থোরোলি, পুরোপুরি। তো আউট অ্যান্ড আউট মানে আপনি যখন বারবার আউট করবেন তখন আপনি পুরোপুরি পরাস্ত করা সম্ভব, রাইট? তো যেহেতু পুরোপুরি পরাস্ত করা সম্ভব হবে, সেহেতু আপনি কিন্তু আউট অ্যান্ড আউট মানে ক্রিকেটের আউট দিয়ে সেটাকে ব্রেনে ইজিলি আপনি সেভ করতে পারবেন চাইলে। তো সেটা আমি যেটা বললাম যে ফ্রেজগুলো আপনারা যখন এইভাবে শিখবেন তখন আপনার জন্য কিন্তু এগুলো কোয়াইট সহজ হয়ে যাবে, যে আপনি খুবই ইজিলি আপনি ফ্রেজগুলো মনে রাখতে পারবেন। যদিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি একটু ভিন্ন হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমন অবস্থা যে লিঙ্ক করা একটু টাফ, বাট আমাদেরকে কিছু লিঙ্কিংয়ে শিখবো আমরা, কিছু আমাদেরকে মুখস্থ করা লাগবে। এগুলো যারা ইংলিশ টেক্সট পড়বেন তাদের জন্য সহজ হবে আর কি। তো ইংলিশ টেক্সট যারা পড়বেন তাদের জন্য এটা মানে এগুলো স্মরণে রাখা সহজ হবে। হুট করে আসলে এগুলো মুখস্থ করা টাফ। আচ্ছা, আপনারা ঈদে গ্রামে যাবেন কে কে? গ্রামে গেলে ইয়েস, না গেলে নো, লিখে জানান তো দেখি।
গেলে ইয়েস, না গেলে নো। ওকে ইয়েস একজন পেলাম, নো অনেকেই নো। ওকে আর বাকিরা নো। গুড, মানে আপনারা হয়তো বা শহরে বা ঢাকায় সেট। গুড। ওকে, তো তাহলে তো আপনাদের প্রেশার নাই, আপনারা ঢাকাতেই আছেন। তো চেষ্টা করবেন ঈদের 7-8-9 দিন যাই আপনারা পাচ্ছেন সময়টা, এই সময়টা আপনারা এই ফ্রেজগুলো রেগুলার পড়ার জন্য। হ্যাঁ, আর ম্যাথ আমরা যতটুকু করিয়েছি আপনাদের, যেমন বাস্তব সংখ্যা ফুল চ্যাপ্টারটা 9টা চ্যাপ্টার আছে, আমি বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি। বাস্তব সংখ্যাতে আর কোনো বেসিক নাই। তো যেহেতু বেসিকটা ক্লিয়ার, আপনারা ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু রেগুলার বেসিসে আপনাদের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্যে আপনারা বাস্তব সংখ্যা ম্যাথগুলো করে রাখবেন। কালকে পরীক্ষা হবে, পরীক্ষার স্টাডি করুন। এখন আমরা এখন শেষ করে দিব। আর নেক্সট দিনও আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, আমরা বাকিগুলো আরও কিছু শিখব। প্রয়োজনে যদি আপনারা চান যে আমি বোর্ডে পড়াই, কোনো সমস্যা নেই। আপনারা যদি চান যে আমি বোর্ডে পড়াই, আপনারা মানে ভালো ফিল করবেন, তাহলে আমি বোর্ডেই নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ ঈদের পরে আমরা যখন আমাদের ডেট আছে ওই দিন আমি বোর্ডেই পড়াবো ওগুলো। বাট আমি ম্যাথ আগের ক্লাসের লিঙ্কগুলো কোথায় পাবো? কিসের লিঙ্ক? মানে ভিডিও রেকর্ডিংস? আচ্ছা আচ্ছা, দেখি আমি আমার কাছে হয়তো বা আছে কি না, লেট মি চেক। যেহেতু আমি নেক্সট ক্লাসগুলো লাইভে নিব, আপনারা লাইভে থাকবে এই ক্লাসগুলো, যাতে আপনাদের জন্য সহজ হয়। আর দেখি ম্যাথ যে 2-3টা ক্লাস হয়েছে ওগুলো প্রোভাইড করা যায় কিনা। আমাকে একটু নক করে রাখেন, যাদের লাগবে তারা একটু নক করে রাখেন। আই উইল ট্রাই টু প্রোভাইড ইউ গাইস অল। আপনারা ভালো থাকুন সবাই, সুন্দর করে ঈদ করে সুস্থভাবে আপনারা আবার ফিরে আসুন। ভোকাবুলারির জন্য বইয়ের নাম, ওকে বোর্ডে বেটার হবে। ঠিক আছে, তাহলে আমি লাইভেই বোর্ডে নেওয়ার জন্য ট্রাই করব ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পার্টগুলো। ম্যাথমেটিক্স বোর্ডে না নেওয়াটা বেটার। কেন বলি? কারণ একটা ম্যাথ লিখতে কিন্তু সময় লাগে, প্রচুর টাইম নষ্ট হবে। আর যে খাতাতে ধরুন ম্যাথটা লেখা আছে অলরেডি, আমি লিখে এনেছি, আপনাদের জন্য করাটা কোয়াইট ইজি। হ্যাঁ, সেটা বলবো। আচ্ছা, ভোকাবুলারি হচ্ছে আপনারা, আমি একবার টিপস দিয়েছিলাম ছোটোখাটো, আজকেও আবার বলি। ধরুন ভোকাবুলারি এভাবে মানে চার্টে থেকে পড়াটা কিন্তু বোরিং টাস্ক। আমি বলেছিলাম যে রিডিং হ্যাবিটটা ইমপ্রুভ করা লাগবে। ফর এক্সাম্পল, ধরেন আপনি ইংলিশে একটু ভালো, সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল যে নিউজ পেপারগুলো আছে, টাইম ম্যাগাজিন, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, হ্যাঁ, ওয়াশিংটন পোস্ট, ইয়ন, তারপরে হচ্ছে আরও কয়েকটা আছে আপনার, এই যে আমি কয়েকটা নামও ভুলে গেছি, সায়েন্স ম্যাগাজিন আছে, এরকম কিছু আছে। যে টপিকগুলো আপনার পড়তে ভালো লাগে বা একটা সাইডে আপনার পড়তে ভালো লাগে, ওই সাইডের উপরে কোনো বই, এগুলো পড়ে একটা ডায়েরি রাখবেন। ওই বইটা যখন পড়ছেন বা কোনো আর্টিকেল পড়ছেন, ওই আর্টিকেলটা 3-4 বার পড়বেন। মানে আর্টিকেলটা একবার পড়লেন, কঠিন ওয়ার্ডগুলো মার্ক করলেন, করে ডায়েরিতে লিখলেন, মিনিংটা বের করলেন, আপনি নেট থেকে সার্চ দিয়ে মিনিংটা লিখলেন। হ্যাঁ, ওই লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ মিনিং, পরে ওয়ার্ডগুলো একটু মুখস্থ করা ট্রাই করলেন, করে ওই সেম আর্টিকেলটা আবার পড়লেন, পরে দেখলেন যে আপনি কতটুকু বোঝেন বা কোনো এক্সপ্রেশনে প্রবলেম আছে কিনা বোঝার, সেটাও নেটে সার্চ করে জানলেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে আমি মনে করি, কারণ বইটার যে রাইটিংটা সেটাও আপনার প্রিয় কোনো জিনিস। স্টাডি যাতে বোরিং না হয়, আমি বোরিং করে স্টাডি করাটা লাইক করি না কোনো সময়ই। আমার লাইব্রেরি আছে, ইফ ইউ গাইস ওয়ান্ট আই ক্যান শো ইউ সাম বুকস। যদিও আমি আপনাদেরকে ছোট করে একটু দেখাই আমার